স্যার সকালবেলা তো আপনি আমার চাকরি খাই বয়ে আছেন, আমার স্যার বইছেন কে? দেখে যদি বইবনি তাহলে আপনি সাক্কালা গদি স্যারে বইবেন। কপুর এদিকে আয় তো শোনা। তুই কিরম আছস? গরিবে যেমন তা এইরকমই আছি। আর গো কি হয়েছে আপনার, মন খারাপ কে? সকাল বেলায় একটা খারাপ স্বপ্ন দেখছি, ঘুমটা ভেঙে গেছে, পরে আয় বললাম তরে না। কি কি স্বপ্ন দেখছেন? কারি নিয়ে স্বপ্ন দেখছেন? আমার কোন স্যার, আমার খোয়াব নামা একটু একটু পড়া আছে, আমি মানি করে দিবার পাবো। কারি নিয়ে স্বপ্ন দেখছেন স্যার? কোলারি নিয়ে কি স্বপ্ন দেখছেন? কোলারি নিয়ে হোলার হোলার মারা একলা একলা থাকে তো, কথাবার্তাও হয় না আমার সাথে। স্বপ্নটা পালা দেখছি না। তো কোলা থেকে মরে গেছে? মন খারাপ করেন না স্যার, আমার পড়া আছে খোয়াব নামা। আপনার মানুষের বিপদ দেখলে এটা পরে হয়, তারপর বিপদ তো আল্লাহ পাক সবাই হেফাজত করুক। আপনি চিন্তা করেন না, আপনার কোনো কিছু হইব না। তাই যেন হয়, খারাপ লাগতেছে। আমি একেবারে সত্যি কথা বলতেছি, আমি নিজে পড়ছি খোয়াব নামা, আপনার কোনো কিছু হইব না। সালাম, একটু বাড়িতে ফোন করে খোঁজ খবর নে তো, সবাই ঠিকঠাক আছে কিনা। আচ্ছা আমি আবার ফোন দিয়ে খবর লাগাইতেছি। আচ্ছা কাপুর থাক থাক, সালাম থাক। সারি স্বপ্ন দেখছে তার পোলারে নিয়ে, খারাপ স্বপ্ন। আমি কইলাম আপনার লোককে নিয়ে খারাপ স্বপ্ন দেখলে মন খারাপ করার কিছু নাই, এটা অন্যের হয়। তুমি মন খারাপ করছো কে? তুমি তো আপনার না, তুমি তো দুঃসম্পর্কের বাসটা। ডরাইতেছ? তোমার কিছু হইব কিনা? কাকা, কাকা আমার আপন চাচা, আর যার কথা কইছে আমার চাচা ভাই আপন। পরে তো আব্বা মা নাস্তা করছে? করবে না কেন? তোমার অ্যাকাউন্টে যে টাকাটা আছে না আমার, ওইটা 20 লাখ 50 লাখ টাকা আমার অ্যাকাউন্টে পাঠাই দাও। ঠিক আছে। কি জন্য? কি জন্য মানে? টাকা লাগবে এই জন্যে। প্রশ্ন করতেছো কেন? আরে আশ্চর্য, আমি জিজ্ঞেস করলাম। কেন জিজ্ঞেস করবা? এটা তোমার কাজ নাকি? ডিস্টার্ব করতেছে প্রিসিশন। সহ্য। নিপা, এ আমাকে ওষুধ খাইছে? হ্যাঁ জামাই আমার নিফা নিজ হাতে বিএনডি ওষুধ খাওয়ায়। বিএনডি কয়টার সময় কোন ওষুধ খাওয়ান লাগবো নিফা নিজ দায়িত্বে মনিটরিং করে। এইটা লয়ে তুমি বাইকবো না। তোমারে আমি যেই কামটা দিছিলাম সেইটা লয়ে ভাবছনি কদ্দুর আগাইছো? কোনটা মা? উমা বুঝলে গেছো না? আরে না বিলা আর নবাবের বিয়াটা, এইটার লয়ে দেরি করতে হয় না বুঝছো? আগে আক্ট করাইলাম, এরপরে বিয়ার অনুষ্ঠান করাম। ফাইজা, 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 তুমি এখন রেডি করো, এরকম কথা হইলো? কি করো সারাদিন বসে বসে? এই যে আসছি। কি মামনি, কি করতেছিলে তুমি? দাদির সাথে কথা বলছিলাম। রেডি হতে হবে না, তোমার স্কুল আছে না? জামাই, হ্যাঁ জামাই, কি জামাই বলেন? তুমি ঠিক আছো তো? থাকবো না কেন, বলেন না কিসে? ওই নাবিলা নবাবের বিয়েটার কথা কইতেছিলাম। দেখেন মা, সবকিছুতে না একটা সামঞ্জস্যতা থাকতে হয়। কোথায় আপনার ছেলে আর কোথায় নাবিলা, তার সাথে কি তার যায়? যাইতো না কে রে, অসামঞ্জস্যতা কোথায় হেন? আর তোমার প্রবলেম কি হচ্ছে সেটা বুঝতেছি না। নবাব খারাপ ছেলে কোথায়? সে ভালো ছেলে। আমি কি বলছি সে খারাপ ছেলে? তুমি জিনিসটা বুঝো না, তোমার ভাই বুঝো না, তার সাথে কি তার যায়? জিনিসটা বুঝতে হবে। এই নবাব করে বাইরে গেছে। তারে সে যখন বাসায় আসবে, আসার পর তোর বোনের সামনে দাঁড়া করাইস, দাঁড়া করাইয়া পার্থক্যটা বুঝাইস, ঠিক আছে? একটা যে পার্থক্য আছে, পার্থক্যটা বুঝতে হবে, না বুঝলে হবে না। মামনি চলো 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 বাবা, চলো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আসো বাবা, কমান। বাপরে, আগুনে না দেখি আম্মা, হ্যাঁ ঝামেলা একটা আছে, বুঝতেছো তুমি? বুঝতেছি, ব্যবহারটা দেখলা তুমি? পুরাটাই বুঝছি। একটু আগে টাকা চাইছে, জিজ্ঞেস করছে কেন লাগবে, এরকম করে উঠছে মানে মানে কি একটা জিজ্ঞেস করছি আমি। কে চাইছে? হ্যাঁ, কি টাকা? ওই অ্যাকাউন্টের টাকা 50 লাখ টাকা চাইছে। 50 লাখ টাকা খাইছে? তাহলে তো দুইজনে উড়াল দিব। হ্যাঁ, ডরে কিছু নাই, আমি থাকতে কেউ কাউরে উড়াল দিতে পারতো না। মা, হ্যাঁ তো বিজনেসও লাগতে পারে না, এটার জন্য তো চাইতে না। আর বিজনেসের আগে তো আমাকে বলে সব সময়। আজকে তো এমনি জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে এমন ব্যবহারটা করলো। সবসময় কি সব কথা সবাই তোমাকে বলবে? সবার তো একটা ব্যক্তিগত ব্যাপার থাকে।
নিজের কিছু ব্যাপার থাকতেই পারে, নাই শেয়ার করতে পারে। আরে বাপরে, আইসে ব্যক্তিত্ব অলি, হাজবেন্ড ওয়াইফের মধ্যে আবার ব্যক্তিত্ব কি তা? হ্যাঁ, মা সবকিছু তো সবাই বলবে না। কইবো 100 বার কইবো, জামাই ফেডের কথা বউ জানবো, বউর ফেডের কথা জামাই জানবো। তোর বিয়াও দেউমনে জামাই বেলায় তখন মুখ দেখতে বয়ে থাকবো নি, তখন ঠিক সব জিগাইবা গুনুর গুনুর ফুনু ফুনু করে। বাপরে, বেটা তেজ কিতা, তেজ একটু রে বেড়া চিকতারে না। হ্যাঁ, সব কিছু বাইক করে লাম। এটা দিল। স্যার, কেউ কি মরছে? কি বললা তুমি? মানে কারো কোনো বিপদ হয়েছে? তুমি আমার সাথে মস্করা করো? দেখছেন আঙ্কেল, আপনি যেখানে আছেন সেখানে আপনার সামনে আপনার দারোয়ান কিভাবে কথা বলতেছে, তার টোনটা দেখছেন? হ্যাঁ, এটা কোনো কথা? সবসময় কিন্তু আঙ্কেল মনে কিছু নিয়েন না, মানে মন মেজাজ ভালো থাকে না। যেখানে আপনি দাঁড়ায় আছেন, কেন সে এই ধরনের কথা বলবে আমার সাথে? বাবা প্লিজ চুপ থাকো না। এই শহীদ, ও হয়েছে কি, আজকে সকালবেলায় যখন ঘুমাইতেছিলাম একটা বাজে স্বপ্ন দেখছি। স্বপ্নটা দেখে খুব দুশ্চিন্তা হইতেছিল। এই কারণে এই ফিল্ডিং এ যারাই আছে সবারই খোঁজ খবর নিতেছে। তারই অংশ হিসেবে গফুর তোমার জিজ্ঞেস করছে, কিন্তু জিজ্ঞেস করাটা সুন্দর হয় নাই। সকাল সকাল কমেডি এই গেতে গুলো। শহীদ ভাই, বোর ভাইতের স্বপ্ন তো সত্যি হয়, ইন্দিকে গফুর কাকায় জিগাইছে। আপনারা বাবা আপনার মানুষ না? আঙ্কেল এগুলো কুসংস্কার। যখন ওরা স্ট্রেসে থাকে বা তারা যখন ঠিক মতো ঘুমাতে পারে না, তখন তারা এসব দেখে। অথবা যখন তারা কিছু চিন্তা করে আর যেটা কারোর সাথে শেয়ার করতে পারবে না, তখন তারা এইসব স্বপ্ন দেখেছে। চিন্তা গফুর গেতে গুলো চলো। মন খারাপ করো না। বাহ, খবর দেখছেন আজকালকার ছোট ছোট পোলাপান কি পরিমাণ খেলেন। স্যার, আমি খোয়াব নামা পড়া আদমি, আপনি ক্যাশরামে কি কইলো এইটা নিয়ে বসে আছেন? চল একটা কথা কই, ও অনেকদিন যাবত তুই আমার এনে চাকরি করস, এখন আর তুই দারোয়ান না, তুই আমার পরিবারের সদস্য। পরিবারের সাথে যেভাবে কথা বলা যায়, বাইরের মানুষের সাথে এভাবে কথা বলতে হয় না, এটা অন্যায়। ভাড়াটিয়াদের সাথে তুই এভাবে কথা বলিস না, তোর ব্যবহারের সমস্যা আছে। ব্যবহারের সমস্যা আছে, মুখে একটা কথা এলো আর কয়ে হারাইলো। কাকা, এই তোমার খোয়াব নামার বই কি সত্য? সত্য না হলে কোনো বই লেখা হয়? লেখাপড়া করছো, বইয়ের মর্ম বোঝো? কি পাস দিছো তুমি? লেখাপড়া তো করছি, কিন্তু এই খোয়াব নামার বই পড়ি নাই। কি পাস দিছো? পাস দিছি, ইঞ্জিনিয়ারিং পাস দিছি, তারপর আবার ডিগ্রি পাস দিছি। একটা মূর্খ ফ্যামিলিতে চাকরি নিয়ে লেখাপড়ার কোনো দাম পাইলাম না। বেটা, খোয়াব নামা পেরে দেখ, তারপর বুঝবি লেখাপড়া কি। কাইরুল, চলো তোমাকে নিয়ে ঘুরতে যাব। যেতে যেতে তোমাকে একটা বেরি পানি ঘটনা শোনাবো, চলো। নবাব, আমি যাবো না, তুমি যাও। তুমি আমার সাথে যাবে না? ইদানিং একটা জিনিস লক্ষ্য করেছি কাইরুল, ইউ আর চেঞ্জ, টোটালি চেঞ্জ। তুমি বদলে গিয়েছো, ইউ ইগনোর মি। তুমি ভুল বুঝো না আমাকে। এই নবাবকে কি তোমার বলুদ মনে হয়? তোমার কি মনে হয় আমি কিচ্ছু তা বুঝি না? না না না, হ্যাঁ, আমি সব কিছু বুঝি। তুমি আর আগের কাইরুল নাই। আমি যেই কাইরুলকে চিনতাম, তুমি টোটালি বদলে গিয়েছো। সমস্যা নাই কাইরুল, মানুষ দুঃখ পেলে বদলায়। এই নবাব দুঃখ পেয়েছে, নবাবও বদলিয়ে যাবে। নবাব, আমার আসলে মনটা অত ভালো না তো। সেটাই তো, তোমার মনটা কেন খারাপ কাইরুল? আমাকে খুলে বলো, আমি কাউকে কিচ্ছু তো বলবো না। বলো বলো। এই যে তোমার সাথে ঠিক মতো কথা বলতে পারলাম না, এই কারণে তুমি যে কষ্ট পেয়েছো, এই কারণে আমার মনটা খারাপ। আরে বোকা, তুমি যে বুঝতে পেরেছো যে আমি কষ্ট পেয়েছি, এটা বুঝতে পেরেছি দেখি তো আমার মন পুরোটা ভালো হয়ে গেছে। আমার জীবনে কোনো দুঃখ কষ্ট কিচ্ছু তা নাই। চলো কাইরুল, এখন আমরা বাইরে যাবো, আসো। আর বেরি পানি ঘটনা তো আমি তোমাকে এখনই শোনাবো, চলো। হ্যাঁ বলো, কই, তুমি তো এখনো তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠালে না। কেন লাগবে বলো, পাঠিয়ে দিচ্ছি। আরে আশ্চর্য ব্যাপার, কেন কারণটা বলতে হবে? তোমার অ্যাকাউন্টে আমার টাকা, সেটা তুমি আমার অ্যাকাউন্টে দিয়ে দিবা, ব্যাস। কেন তুমি এটা নিয়ে পেঁচাচ্ছ বারবার? আরে বাবা, আমি তোমার ওয়াইফ, ওয়াইফ হিসেবে টাকাটা কেন লাগবে সেটা আমি জানতে চাইতেই পারি। বউ দেখো, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু এটা নিতে পারতেছি না, তুমি আমার টাকা দিয়ে দিবা, শেষ, আমার অ্যাকাউন্টে ঢুকে দেবে, এইটাই তো। তবে তুমি কেন এটা নিয়ে ইয়ে করতেছো? কারণটা বলো, এখন পাঠিয়ে দিচ্ছি। বউ, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, তুমি জিনিসটা বুঝতেছো না, তুমি বারবার আমাকে রিপিট করাচ্ছ। তাহলে আমি তোমার পরে ফোন দিচ্ছি। জামাই কি তো টেহাসা? কারণটা বলছে? না, বলছে না, গাপলা আছে জানো?
তোর জামাই কারণটা যদি কয়ও সেই কারণটা আগে আমার জানাইবে, আমি কারণটা আগে জানুম, তারপরে তোর যখন গ্রিন সিগন্যাল দেন তখন তুই টিয়াটা দিবে, বুঝছস? আচ্ছা তোর জামাই মিশা কথা কোন অভ্যাস আছে। স্যার আপনি কি কোনো কিছু নিয়ে ওয়ারিড? না, কি জন্য আসছো সেটা বলো। স্যার ফাইলটা দেখে রাখো। স্যার আপনি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন, মানে হালকা লাগবে স্যার। কি বলবো বলো নাবিলা, মানে আমার টাকা আমার ওয়াইফের অ্যাকাউন্টে যখন টাকাটা আমার লাগবে সে আমাকে টাকাটা দিচ্ছে না কেন? তাকে জানাতে হবে টাকাটা আমি কোথায় কোন জায়গায় খরচ করব। এটা কোনো কথা? এইটা তো ঠিক না। না ম্যাম, এটা ঠিক করতেছে না। ম্যামের জায়গায় আমি হলে এটা কখনোই করতে পারতাম না। ইনফ্যাক্ট কোনো ওয়াইফই করতে পারে না। আপনার টাকা আপনার লাগবে, এখানে এত কষ্ট জানানোর কি আছে? না, এটা উচিত না। কিন্তু স্যার আপনার কেমন অ্যামাউন্ট লাগবে, মানে আমি যদি কোনো হেল্প করতে পারি? তুমি তো ছোট মানুষ, এতগুলো টাকা কিভাবে কোথা থেকে ম্যানেজ করে দেবে? আমার তো অ্যারাউন্ড 40 থেকে 50 লাখ লাগবে। 40-50 লাখ? স্যার এত বড় অ্যামাউন্ট মানে কি জন্য লাগবে? আমাদের অফিসেও তো এখন কোনো টাকা লাগবে না। আমার আম্মা অসুস্থ, ব্রেন টিউমার হয়েছে। ও আম সো সরি স্যার। আমি জানি না আপনাকে কি বলে সান্ত্বনা দিব। আমি দোয়া করি উনি সুস্থ হয়ে যাক। স্যার এটা জানার পরও ম্যাম আপনাকে টাকা দেয়নি, এটা খুব খারাপ করেছে। না, এটা একদম ঠিক করেনি। না, আমি তো তাকে বলিনি। স্যার কেন বলেননি? এত বড় একটা বিষয়, আপনার তো উচিত ওনার সাথে সরাসরি বসে কথা বলা। আমি কেন বলবো? টাকাটা তো আমার প্রয়োজনই তো আমার লাগবে। এক্স্যাক্টলি স্যার। আর স্যার আপনার টাকা, আপনি টাকা নিয়ে আপনার মায়ের চিকিৎসা করবেন নাকি পুকুরে ফেলে দেবেন, এটা তো আপনার বিষয়। আপনি ম্যামের সাথে সরাসরি কথা বলেন। আর স্যার এটা নিয়ে কোনো স্ট্রেস নেওয়া যাবে না। আমি দেখছি স্যার, আর আমি আপনাদের একটা স্ট্রং করে কফি আনছি, তারপর এটা নিয়ে কথা বলবো। আভামনি, আভামনি, হ্যাঁ? কিছু মনে করেন না, মানে মূর্খ মানুষ তো একটা বিষয় জানার লেগে মনটা আঁকুপাকু করতেছে। বলেন না চাচা। আপনার পরিবারে আগে অনেক শান্তি ছিল, এখন মনে হয় পরিবারটা অশান্তিতে ভরে গেছে। মানে বিষয়টা কি কোন তো, মানে এই যে আপনি সুন্দর আছেন, কিন্তু মনে হইতেছে মুখের উপর দিয়ে মেঘ ভেসে যেতেছে। সরি স্যার, আমার খুব অপছন্দ। তারপরও হ্যাঁ, যখন মন খারাপ করে আসে আমার বুকটা ফাইটে যায়, বিশ্বাস করেন। হ্যাঁ খারাপ লোক, তারপরও চাচা মানুষ তো কেউই খারাপ হয় না, শুধু সময় সিচুয়েশন মানুষকে এক একটা জায়গায় নিয়ে যায়। আর সব বাসায় তো ছোটখাটো টুকটাক ঝামেলা হয় না, ঠিক হয়ে যাবে। আফা, আপনি এত সুন্দর খেয়ে খালি সুন্দর চিন্তা করেন, কোনো অসুন্দর চিন্তা আপনার মাথায় আসে না। আমার মনটাই কি করে জানেন, সারাদিন এনে বয়ে বয়ে আপনার বন্দনা করি। কাকা তোমরা কিসের কথা কইতাছিল গো? তোমার বিয়ের কথা কইতেছিলাম। যা মিশা কথা কইতাছ। হাসা কথা কইতেছি, গফুরে শুনছো কোনোদিন মিশা কথা কয়? তুমি একটা মিশার বস্তা, আমি জানি। কাকা তুমি পাবার লাগে কিন্তু আমারে মানাইবো ভালো। কেমনি? আফামনি হইতেছে একটা মেধাবী হরিণ, আর তুমি হইতেছো মূর্খ গন্ডার, কেমনি মানাইবো? অসুবিধা নেই, এরপরও মানাইবো। চিন্তা করে দেখছি বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 3 কোটি মানুষ তোর মতো ছাগল। আর এটা দেখেন স্যার, এই জায়গাটা দেখছেন স্যার, এটা স্যার অন্যরকম একটা অ্যাস্থেটিক ভাইব দেয় স্যার। আর এই ঝর্ণাটা, ও মাই গড স্যার, এই ঝর্ণাটা আমরাও দেখতে যাইতে চাই। হ্যাঁ স্যার আমি না না না, শুনো নাবিলা, এই যে তোমরা যে প্রজেক্টটা, যে ঝর্ণাটা দেখাইলা, হে না আমরা না বুক দাও, আমরাও গেলাম, মৌ গেল। আসলে ম্যাম হয়েছে কি, আমাদের ফরেন কিছু ক্লায়েন্ট আসবে, তো আমি স্যার সাথে ওটা নিয়ে ডিসকাস করছিলাম যে ন্যাচারাল কোনো একটা জায়গায় যদি রাখা যায়। ফরেন ক্লায়েন্ট আইলো, আমরাও গেলাম। ও পরিবার যাইতে পারে না? যাইতে পারে। হ্যাঁ স্যার, হতে পারে কিন্তু। হ্যাঁ তোমার পোশাকটা তো খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। আপনারা তাহলে কথা বলেন, আমি আসি ম্যাম প্লিজ। অফিসার সুদা, ছেড়ে জামাই, তুমি কি তার কাজে বেশি ব্যস্ত আছিলা? না মা, আমি তো সেটা বলি নাই। বললাম যে আমার অফিসে তো আমি কাজের মাধ্যমে থাকি, এখানে তো আসলে মানে আসলে তো একটু প্রবলেম হয়।
হ দেখতেছিলাম তো জামাই, তুমি খুব হাসি খুশি আছিলা, কাজে ব্যস্ত আছিলা। আমরা দেখা তোমার মুখটাকে চুপসায় গেছে গো জামাই। গাড়ি নিয়ে ঘুরতে, এবং আজকে আমরা 300 ফিট রাস্তা যেটা বলা হয় ওইটার দিকে যাব। এবং আমরা এখন রওনা দিয়েছি। আমাদের ডান সাইডে দেখতে পাচ্ছেন আমেরিকান এম্বাসি এবং বাম সাইডে তুরস্ক এম্বাসি। আমরা এখন আছি নতুন বাজার। এখন আমরা রওনা দিলাম। এখন আমরা 300 ফিটের দিকে যাব। আজকে আপনাদের 300 ফিটের যে ভিউটা, এটা অনেক সুন্দরভাবেই দেখানোর চেষ্টা করব। আশা করি সকলে আমাদের সঙ্গে থাকবেন। এবং আমাদের আজকে যে আজকে আমাদের যে ড্রাইভিং স্কিল, সেটাও আপনারা দেখতে পাবেন যে আমরা কীভাবে গাড়িগুলা চালাচ্ছি, কীভাবে এনজয় করতেছি। বাংলাদেশ এমনই একটা স্বাধীন দেশ যেটার মাঝখানে মনে করেন কোনো কিছুতেই বাধা নাই। ভিডিও করা, ব্লগিং করা কোনো সমস্যা নেই। আপনারাও এভাবে করতে পারেন। চলুন তাহলে দেখা যাক। আগে যে ভিডিওটা দিয়েছিলাম না, ওইটা কালকে এডিট করে আপলোড করা হয়েছে। সেও আজকে এটাও অনেক সুন্দরভাবে হবে। সমস্যা নেই। ফোকাস ভালো করে হয় দেখে। ফোকাস কেটে কেটে যায়। ফোকাস লক করার সিস্টেম আছে না? দেখো না, নাই তো। ও আজকে তো আবার আমাদের জননেত্রী খালেদা জিয়া তিনি মারা গিয়েছেন। ইন্তেকাল আবার ওইটাই মানে মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। তো আমরা যে বসুন্ধরায় যাব, আমাদের সাইটেই সে অ্যাপোলো হসপিটালে সে মারা গিয়েছেন এভারকেয়ারে। তো ওই সাইডের রাস্তা বন্ধ থাকার কারণে আমরা এখন যমুনা হয়ে 300 ফিট হয়ে আমরা ওখানে যাব এবং অবস্থান করব। আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন। আশা করা যায় ভালো কিছুই হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে ওইখানকার পরিস্থিতি বা পরিবেশ কেমন, আসলে অবস্থানটা কেমন করছে আর কি, সকলে ওইখানে কীভাবে অবস্থান নিচ্ছে। তো চলুন দেখা যাক। দেখুন রাস্তার বাসগুলা বেপরোয়াভাবে দাঁড়িয়ে থাকে, বাট আবার আমরাও ওদের এইভাবে চম্পট দিয়ে আমরাও আগে আগে উঠে যাই। এই দেখুন বাসগুলোকে চম্পট দিয়ে আগে উঠে গেছি। এখন এসে জ্যামে বাঁধলাম। এই জ্যামের ভিতর থেকে আবার এই যে ছোট্ট একটা সাইন নিয়ে আবার ঢুকে যাব, ঢুকে গিয়ে আবার এদিক দিয়ে ঢুকে যাব। এই দেখেন অসাধারণ একটি সাইন দিয়ে বের হয়ে গেল। এখন বন্ধুরা এটা যমুনার অপোজিটের সাইড, আপনারা দেখতে পাবেন। তো আজকে রাস্তার অবস্থা অতটা ভালো না, কারণ এই সাইডে জ্যাম থাকবে। আজকে দুপুরের পর থেকে ভরপুর জ্যাম শুরু হয়ে যাবে, কারণ আমাদের সাবেক নেত্রী মারা গিয়েছেন, যিনি সকালে ইন্তেকাল করেছেন। আসলে সেটার জন্য জ্যামটা হতে পারে, আশা করা যাচ্ছে সম্ভবত আজকে এটার কারণে আজকে সারা ঢাকা শহর জ্যাম হতে পারে, কারণ অনেক নেতৃবৃন্দ তাকে দেখার জন্য আগ্রহ নিয়ে ছুটবে। তাই আমরাও ছুটতেছি। আমরা জ্যামে বসে আছি। এখন যমুনা ফিউচার পার্কের সামনে আমরা চলে এসেছি। দেখা যাক কোন পর্যায়ে গিয়ে আমরা থামতে পারি। এবং দর্শক, আপনাদেরকে আমরা সব থেকে মূল্যবান যে ভিউগুলি সেগুলি দেখানোর চেষ্টা করব। দেখুন এই শীতের দিনে এই মুরব্বি বের হয়েছে। এই মুরব্বি এই শীতেও বের হয়ে সে তার গন্তব্যে চলে যাওয়ার চেষ্টা করতেছে এবং কাজে বেরিয়ে পড়েছে বন্ধুরা। আর বাংলাদেশের যে শীত, বলবো কি।
চলুন দেখা যাক। আমরা যমুনার সামনে অবস্থান করছি। সামনে দেখুন বড় একটি বিল্ডিং হচ্ছে যমুনার, যে বিল্ডিংটা আগামী দিন আপনাদেরকে হোটেল রিল্যাক্সের মতো রিল্যাক্সের সুব্যবস্থা করে দিবে। আপনারা কাপড় নিয়ে আসতে পারবেন এইখানে, যমুনা ফিউচার পার্কের সামনেই দেখতে পাচ্ছেন। যাই হোক, আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন। অবশ্যই আমাদের ট্রাভেল যে ব্লগটি আমরা করছি আপনাদের আরও কিছু দেখানো হবে। আর রিসেন্টলি আমরা সৌদিতে ব্লগ করার জন্য যাব, আপনারা সঙ্গেই থাকবেন। অতি দ্রুতই সেই ব্লগটি আপনাদের মাঝে আসবে। অবশ্যই জানুয়ারিতে আমরা ওদিকে মুভ করব। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থেকে আমাদের এই ভিডিওগুলো উপভোগ করবেন এবং বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্টস। আপনাদের যত কমেন্টস আসবে তত আমাদের ভিডিও বানাতে উৎসাহিত হয়ে আমরা ভিডিও আরও বানাবো। আর যদি আপনারা কমেন্টস না করেন, উৎসাহিত না করেন, তাহলে আসলে ভিডিও বানানোর আগ্রহটা নষ্ট হয়ে যায়। তাই বলি বন্ধুরা, সকলেই আমাদেরকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত পেয়ে আমরা ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। তো বন্ধুরা, এই দিন নয়, আরও দিন আছে। এই দিন নিয়ে যাবে সেদিনেরই কাছে। তো আমরা অতি দ্রুতই সেই দিনের কাছে পৌঁছে যাব এবং আপনাদের সকলকে আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন, এই যে আমরা জ্যাম পেরিয়ে কুকুরের ছানাটা এখন এই গাড়ির তলা করছিল। এই যে যমুনাটা একটু দেখান, এই যে যমুনা দেখেন, যমুনা পার হয়ে যাচ্ছি। যমুনা ফিউচার পার্কের ভিতরে অনেক সুন্দর সুন্দর রাইড শেয়ারিং আছে, যেগুলো আপনারা আপনাদের বাচ্চাদেরকে নেবে এবং আপনারা সকলে এসে উপভোগ করতে পারবেন। তো চলুন, আমরা এখন চলে আসছি কুড়িলে। এখন এই কুড়িল থেকে দেখুন অসাধারণ ভিউ আছে কুড়িলে, কারণ এখানে এলিভেটেড এক্সপ্রেস হয়ে গিয়েছে, এখানকার ভিউটাই চেঞ্জ হয়ে গিয়েছে যাওয়ার পর। তো চলুন আমরা দেখি। হ্যাঁ, এই চলে আসলাম। আমরা এখন কুড়িলে অবস্থান করছি। একটু পরেই 300 ফিটের নজর আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, আশা করা যায় আপনারা উপভোগ করে আনন্দিত হবে। তো দেখুন, আসলে আমার ড্রাইভিং করাটা আমার খুব শখের ছিল, হবি। সেটা এখন প্রফেশনাল হয়ে গিয়েছে। আমার লাইফটাকে এই ড্রাইভিংয়ের ভিতরে প্রফেশনালভাবে জড়িয়ে নিয়েছি। তো চলে এসেছি আমরা কুড়িল বিশ্ব রোডে। কুড়িল থেকে এখন কুড়িল বিশ্ব রোড, বাম সাইডে দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই যে উপরে দেখা যাচ্ছে। তো আমরা এখানে যেহেতু চলে এসেছি, দেখুন এখানকার ভিউটা একবার দেখুন, অসাধারণ একটা ভিউ। আসলে কি বলবো, তো এখানকার যে ভিউটা, এখানে পর্যায়ক্রমে মারামারি হয় সবসময়। বিকালবেলা, রাত্রেবেলা আসলে মারামারি দেখতে পারবেন, এই যে এখানে। আর এখানে খুব ভয়ঙ্কর একটা অবস্থান। তো যাই হোক, এই যে পাশে একটা লেক, আমরা 300 ফিটে আর একটু কাছে। এখান থেকে আপনারা যদি বাণিজ্য মেলায় যেতে চান, তাহলে এই যে এখানে বাসগুলি দাঁড়িয়ে থাকে, যে বাম সাইডে, এইখান থেকে বাণিজ্য মেলার টিকিটগুলো কেটে আপনারা সুন্দরভাবে এই যে কুড়িল বিশ্ব রোডের যে বাসগুলি দাঁড়িয়ে আছে বিআরটিসি, এই বাসগুলিতে করে আপনারা বাণিজ্য মেলা এবং পূর্বাঞ্চলে চলে যেতে পারবেন অতি সহজেই, মাত্র 30 টাকা মূল্যে বাস টিকিট। তো চলুন বন্ধুরা, আমরা এখন 300 ফিটে উঠবো ভাব। তো 300 ফিটের কাছাকাছি চলে এসেছি। আমরা 300 ফিটে যাওয়ার পরে আমরা একটা টান দিব গাড়িতে, দেখবেন 100 ক্রস করতে পারে কিনা, কেননা রাস্তা অনুযায়ী টান তো বলা যায় না। তবে দেখুন, আর এই শীতের দিন মানে বলবো কি ভাই, মানুষ কম বের হচ্ছে, কারণ আমাদের আয়ারল্যান্ডের মতো আমাদের বাংলাদেশটাতেও অনেক বরফ পড়তেছে বলতে গেলে। সেই সকালবেলা দেখেছি তুষার পড়তেছে, এইখানেও তুষার পড়তেছে। তবে আমাদের তুষারটা অত ঘন না, পাতলা। এই আমরা 300 ফিটে উঠে গেলাম। ওয়েলকাম 300 ফিট। বন্ধুরা সকলেই দেখুন, আমরা 300 ফিটের ভিতরে চলে এসেছি। এখন আমাদের গাড়ি 60 থেকে এখন উঠে যাবে 80 থেকে উঠে যাবে 100 ক্রস করার পর আমরা চলে যাব বসুন্ধরার ভিতরে রূপায়ণ গেট দিয়ে। ওইখান থেকে যাওয়ার কারণ একটাই, রূপায়ণ সিটিটাকে আপনাদেরকেও দেখাবো। এবং দেন দেখুন বন্ধুরা, আমি কিন্তু অনেক দ্রুত যাচ্ছি, আপনাদের কি মনে হচ্ছে জানি না, তবে আমাদেরকে একটু ফোকাস করেন। কেননা দেখুন আমাদের যে স্পিডটা 80 ক্রস করে একদম
90 চলে গিয়েছে। এখন দেখুন আমরা যেহেতু যাচ্ছি, তো মানে সেকেন্ডের গতিতে, মানে এই রাস্তাতে গাড়ি চালালে মানে বিদেশির একটা ফিল, এই ফিলটা আমরা পেতে পারি। আপনারা আপনাদের বাইক বা আপনাদের কার নিয়ে আসবেন। হ্যাঁ, এই কারগুলো নিয়ে আসলে সব থেকে বেশি যে কারগুলো নিয়ে এসে এখানে ড্রাইভ করলে মজা পাবেন সেটা হচ্ছে মার্সিডিজ, তারপরে আপনার মনে করেন BMW, হ্যাঁ, তারপরে আর যদি বাংলাদেশে ফেরারি আনা যায়, থাকতেও পারে বলা যায় না, গুলশানে অনেক দেখেছি, হ্যাঁ আছে। তাহলে আমাদের গুলশানের যে লোকগুলি আছে তারা কিন্তু রাতে এখানে এসে রেস করে। তো দেখা যাক, আপনারাও চলে আসবেন, কোনো প্রবলেম নাই। এখন আমরা অলরেডি চলে এসেছি, আমরা এখন বামে ঢুকবো, ঢুকে সুন্দরভাবে ইউটার্ন নিয়ে নিব। আমরা চলে এসেছি কাছাকাছি। দেখুন সময় বেশি লাগলো না, তবে আপনাদেরকে বেশি সময় নিয়ে দেখাতে পারলাম না, তো আসলে এটার কোনো কারণ নেই বন্ধুরা। তবে আপনি দেখবেন যে এই যে আমাদের বসুন্ধরা থেকে এই যে এই বাম হয়ে যেয়ে সুন্দরভাবে এইখান দিয়ে ইউটার্ন নিতে হয়। তো এখান থেকে ইউটার্ন নিতে হবে। দেখুন আমার গ্লাস দিয়ে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, কারণ আমি এখন পানি মেরে এটাকে ওয়াশ করে নিচ্ছি। কারণ ওই যে বললাম না তুষার পড়তেছে, আপনার শীতের যে একটা আবির্ভাব সেটা ঢাকাতেও পড়েছে, এটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছে। কারণ ঢাকাতে আমি আমার লাইফে এরকম ঠান্ডা আর এরকম শীত দেখি নাই, এই প্রথম দেখছি। তো বন্ধুরা আপনাদেরকে আসলে আরও সুন্দর সুন্দর জায়গাগুলিতে আমি ট্যুরে যখন যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এই দেখুন, এই যে জুলাই 36 এক্সপ্রেসওয়ের উপরে আমরা আছি, এই যে আমরা মোড়টা ঘুরতেছি, দেখেন অসাধারণ একটু ভিউ, এবং পাশে স্টেডিয়াম মাঠ, এবং একটু সামনে গেলেই আপনার যে মার্কেটটা পড়ে নীলা মার্কেট, সেটা একটু সামনে গেলেই পড়বে। তো আমরা ইউটার্ন নিয়ে নিয়েছি, যেহেতু আমরা এখন আসলে আমাদের নেত্রীর উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি, যেহেতু আমরা তা ওদিকে আর সময় আর বিলম্ব না করে আমরা সামনের দিকে আগাচ্ছি। তো আপনারা নেত্রীকে দেখার জন্য উৎসাহের সঙ্গে আপনারা ফোকাসে রাখুন। আমরা অতি শীঘ্রই নেত্রীর কাছে চলে যাব, কেননা আমাদের গাড়িতে যিনি আছেন তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আসলে তার জন্যই নেত্রীর কাছে যাওয়া, কেননা তাকে এখন দেখাবো না, কারণ তাকে অন্য একদিন আমি হাইলাইট করব আপনাদের সামনে। কারণ সে নেত্রীর খুবই কাছের একজন লোক, এবং তার খুব একজন শ্রদ্ধনীয় বা একজন স্নেহের একজন মানুষ। সে যাচ্ছে তাকে দেখতে, যে নেত্রী আসলে খুবই অসুস্থতায়। তো চলুন বন্ধুরা, আর দেরি করব না, আমরা ইতিমধ্যেই রূপায়ণের গেটের কাছাকাছি চলে এসেছি। মনে হচ্ছে যে বৃষ্টি পড়ছে, আসলে বৃষ্টি না, এটা বৃষ্টি না, এটা তুষার পড়ছে। এই প্রথম বাংলাদেশে এরকম ঝিরি 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 তুফান, এই তুষার পড়তেছে। যে তুষারের কারণে মনে করেন যে এই দেখুন আমাদের মানে বসুন্ধরা মানে একটা অন্যরকম একটা ফিল, বুঝছেন, একটা আমেরিকান ফিল। দেখুন হাত ছেড়ে গাড়ি চালানো হচ্ছে। তারপর দেখুন এই যে বসুন্ধরা আরো একটি গেট, এটা অতি দ্রুতই খুলে দিবে, আপনারা ঠুস করে আইবুলাকে ঢুকে যেতে পারবেন। এই যে আমরা আইবুলাক থেকে নিয়ে এখন এই যে রূপায়ণের সামনে চলে আসলাম। এখন রূপায়ণের গেটে আমরা ঢুকবো, ঢোকার পর আপনাদেরকে দেখাবো যে আসলে নেত্রীর অবস্থা এখন কেমন এবং তাকে নিয়ে কী কী হচ্ছে। তো চলুন বন্ধুরা, এভারকেয়ার হসপিটালের সামনে যাওয়ার পরে বোঝা যাবে যে আসলে ওইটা কি, আর আমাদেরকে আসলে ওইখানে যাওয়ার পরে ঢুকতে দিবে কি দিবে না এটাও আপনারা দেখতে পাবেন। চলুন আমাদের সঙ্গেই থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা ওইখানে আমাদের আসলে যে কতটা গুরুত্ব বা আমাদেরকে তারা কতটা স্নেহ করবে সেটা দেখা যাবে। তো আপনারা একটু দেখতে থাকুন। এই আমরা রূপায়ণ গেটে ঢুকে গেলাম বসুন্ধরার ভিতরে। এই হচ্ছে রূপায়ণ 1 নম্বর গেট, যেটা দিয়ে মেইন গেট। এই দেখুন এখান থেকে দেখুন গেটের সামনে থেকে সেনাবাহিনীরা মনে করেন যে এখানে আছে। তো দেখা যাচ্ছে, একটু ওনাদের দিকে একটু ফোকাস করুন, সেনাবাহিনীরা এইখান থেকে আপনার লাইন দিয়ে আছে। তো দেখা যাচ্ছে বন্ধুরা আমরা কাছাকাছি চলে যাচ্ছি। তো দেখুন এখান থেকে যেহেতু লাইন দিয়েছে, তা মনে হচ্ছে যে আসলে নেত্রীর অবস্থা ওইখানে আসলে কোন পর্যায়ে আছে বলা যাচ্ছে না। তো অতি দ্রুতই আমরা মনে করি যে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় যত লোক হয়েছিল তার থেকে বেশি লোক হবে আমাদের নেত্রীর জানাজাতে। এই কথা বিগত কিছুদিন আগে এক ভাই বলেছিল, আমাদের একজন ভাই। তো আজ আমিও বলছি সেই কথাটা, অবশ্যই এরকম কিছু হবে, কারণ আমরা আমাদের নেত্রীকে অনেক ভালোবাসি এবং আমাদের নেত্রী আমাদের প্রাণের নেত্রী। আমরা আশা করি আমাদের তারেক ভাই তিনি এই বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে এবং সুন্দরভাবে পরিচালনা করবে। তো বন্ধুরা, আমরা ডান সাইডে দেখতে পারেন আবার আপন মাঠ আছে, একটা স্মার্ট একটি বাজার, যেখানে এসে আপনি আপনার মহামূল্যবান কেনাকাটাগুলি করতে পারেন। বসুন্ধরার ভিতরে খুব মনে করেন যে সুন্দর একটি জায়গা।
তো যাই হোক, বসুন্ধরার ভিতরে অনেক কিছু আছে, আপনি না আসলে বুঝতে পারবেন না। এর ভিতরে খেলার মাঠ আছে, ক্লাব আছে, এত সুন্দর সুন্দর জায়গা আছে। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী নিউজ দেখার জন্য। এবং নেত্রীর কাছাকাছি আমরা চলে এসেছি। ঠিক আছে বন্ধুরা, আমরা অতি দ্রুতই আপনাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা, আমরা চলে এসেছি। বাই বাই।